ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো 2025 সালের নতুন বইয়ের 7ম শ্রেণীর গণিত বইয়ের মূলত সংখ্যা দ্বিতীয় পাঠে সকলকে আন্তরিক শুভেচ্ছা দিয়ে শুরু করতে চলেছে আজ পেজে 3 নম্বর পেজ থেকে। তো 3 নম্বর পেজে প্রথমেই দেখো দেওয়া আছে, এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নিই। তো এখন দেখো এখানে বর্গ সংখ্যা আছে এই সাইডে আর মূল সংখ্যাটা আছে এই সাইডে। তো এখন আমাদের যেটা করতে হবে, বর্গ সংখ্যা কাকে বলে আর মূল সংখ্যা কাকে বলে এটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। তো বর্গ সংখ্যা মূলত এখানে আমি তোমাদেরকে একটু শর্টে বোঝাই। এখানে মনে করো তুমি বর্গ কাকে বলে সেটা আগে বুঝতে হবে। তো এই যে রুট, এখানে রুট এটা একটা নাম হচ্ছে রুট, আবার এটাকেই কিন্তু বর্গ বলা হয়। তো এখন এখানে যদি আমি 25কে বর্গ করি, তো 25কে বর্গ করলে আমি কত পাবো বলো তো? অর্থাৎ এই রুটেরই বিপরীত হচ্ছে এই স্কোয়ার, এই যে স্কোয়ার। এমন একটা সংখ্যাকে স্কোয়ার করতে হবে যে সংখ্যা, স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে হচ্ছে সেই একই সংখ্যা 2 বার গুণ। এই যে এখানে 5-এর মাথায় স্কোয়ার আছে, তার মানে কি বলো তো? 5 2 বার গুণ হবে। তো এখানে 5 গুণ 5, তাহলে 5 গুণ 5 করলে কত হবে বলো? 5 গুণ 5 যদি আমরা করি তাহলে 5 গুণ 5 হবে আমাদের মূলত 25। এখানে 5 গুণ 5 এর অ্যান্সারটা আসবে 25। এখানে এই যে 25, তাহলে এই যে 25, এই 25টা হচ্ছে আমাদের বর্গমূল, এটা বর্গ সংখ্যা, এটা হচ্ছে বর্গ সংখ্যা। আর এর মূল কোনটা বলো তো? এই যে 5 হচ্ছে আমাদের মূল। অর্থাৎ এখন যদি এখানে একটা মনে করো গাছ আছে, এই যে এখানে একটা গাছ আছে, বট গাছ। তো এই বট গাছটার মূল কোন জায়গায় বলো তো? এই যে নিচে যেটা হচ্ছে এটা কিন্তু তার মূল, অর্থাৎ এটা সংখ্যা, এটা হচ্ছে সাধারণ সংখ্যা। আর এই যে এখানে এই যে মাথায় যেটা থাকছে, অর্থাৎ এর ফলে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে বর্গ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে এইটাকে যদি আমরা বর্গ বের করি তাহলে এর অ্যান্সার আসবে 5। এটা তো আমরা জানি, আর গত ক্লাসেও কিন্তু আমরা শিখেছি এটা বের করা। আর ক্যালকুলেটারে যদি বের করতে চাও তাহলে তো অনেক ইজি, কিন্তু যদি হাতে বের করতে চাও তাহলে এইটাই হবে অ্যান্সার। তো এখন যদি এখানে আমরা 81 বের করি, তো 81 এমন 2টা সংখ্যা গুণ করো, মানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা পরপর 2 বার গুণ করলে 81 পাই। তাহলে কত হবে বলো তো? যেমন 5 2 বার গুণ করলে 5 5 25 পেয়েছি, তাহলে এখানে আমাদের 9 যদি 2 বার গুণ করি তাহলে কি 9 9 81। তাহলে এখানে হচ্ছে 9 9 81। এখানে যদি আমরা সেম প্রসেসে 16টা বের করতে চাই তাহলে 16 আমরা কিভাবে বের করব বলো তো? এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা 2 বার গুণ করলে আমরা 16কে পাবো। তাহলে কি 4 4 16, তাহলে এখানে 4 4 16, তো 4 এই জায়গায় রাখলাম। এটা যদি আমরা স্কোয়ার করলে তাহলে এই যে আবার আমরা 16 পেয়ে যাচ্ছি। তাহলে এর অ্যান্সার আসবে কত? এই যে এর অ্যান্সার হবে 4। তো এই আর কি আমাদের বর্গ সংখ্যা আর বর্গমূল সম্পর্কে যা ভ্রান্তি ছিল সেগুলো দূর করার জন্য এইগুলো দেখালাম। তো এখন এখানে দেখো বর্গ সংখ্যা দেওয়া আছে 1 81 121 আর 361। তো এখানে দেওয়া আছে সংখ্যা 1 9 11 19। তো এটা আমাদের এই যে 1-এর বর্গ সংখ্যা হচ্ছে 1, আর 9-এর বর্গ সংখ্যা হচ্ছে এই যে 9 9 81, 11-এর বর্গ সংখ্যা হচ্ছে 121 আর 19-এর বর্গ সংখ্যা হচ্ছে 361। তো আমাদের এখানে কি বলেছে দেখো, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? তো এই ছকটা আমরা কিভাবে পূরণ করব দেখো। এখানে এই যে একক স্থানীয় অঙ্ক যদি 1 অথবা 9 হয়, অর্থাৎ এই সাইডটাই দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ এই সাইডে সম্পূর্ণটাই 1 দ্বারা শেষ হয়েছে। তাহলে এর একক স্থানীয় অঙ্ক 1 আছে। তো 1 যদি থাকে তাহলে এখানে আমাদের কত হবে? এই ফাঁকা চিহ্নতেও কিন্তু আমাদের 1 হবে। তো এই ছিল আমাদের অ্যান্সার। তারপরে দেখো এখানে বলেছে একইভাবে এই যে 3-এর বর্গ সংখ্যা হচ্ছে 9, 7-এর বর্গ সংখ্যা হচ্ছে 49, 49, 7 7 49, আর 13-এর বর্গ সংখ্যা হচ্ছে 169।
তো এখানে বলেছে কোন সংখ্যার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে ড্যাশ হবে। তো এখানে দেখো এই যে লাস্টে 9 আছে, এটার লাস্টে 9 আছে, এটার লাস্টে 9 আছে, এটার লাস্টে 9 আছে, অর্থাৎ এই সবগুলো শেষে 9 আছে যেহেতু, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে এই যে 9, এখানে আমাদের অ্যান্সারটা হবে 9। তো তারপরেরটাই দেখো এই যে বর্গ সংখ্যা, এখানে বলছে 4-এর বর্গ সংখ্যা 16, 6-এর বর্গ সংখ্যা 19, 14-এর বর্গ সংখ্যা 196, 16-এর বর্গ সংখ্যা 256। তো কোন সংখ্যার কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানে ড্যাশ থাকবে। তো এখানে দেখো এই সাইডে সবগুলো 6 আছে, তো এই সাইডে সবগুলো যেহেতু 6 আছে, তাহলে এখানে আমাদের এই ফাঁকা চিহ্নতে অবশ্যই কিন্তু 6 হবে অ্যান্সার। তো তারপরে এই যে আমরা 3টারই ফাঁকা ঘর পূরণ করলাম। এখন আমাদের পরে কি বলছে সেগুলো চলো দেখি। পরে বলছে যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। তো এখন এই যে যদি কোনো সংখ্যার শেষে 2 থাকে বা একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক বলতে কি বোঝায় দেখো, এখানে আমি তোমাদের যদি দেখাই, এখানে দেখো বলেছে 2, 3, 7 বা 8 থাকতে হবে। তাহলে এখানে যদি আমরা 32 দিই, এই যে এখানে আমরা 32-এর একক, এই যে এটা একক আর এটা হচ্ছে দশক। তো এই যে একক স্থানীয় অঙ্কে আছে 2, তাহলে এটা কি পূর্ণবর্গ হবে? এটা পূর্ণবর্গ হবে না। আবার যদি এই যে আমাদের শর্তে বলেছিল 3, তাহলে এখানে যদি 33 দিই বা 23 দিই, এখানে যদি 23 দিই, এই দুটা সংখ্যা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? কখনোই হবে না। এটাও পূর্ণবর্গ না, এটাও পূর্ণবর্গ না, অর্থাৎ এদেরকে বর্গ করলে আমরা দশমিক সংখ্যা পাবো। তো এই ছিল আর কি প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা বলেছে যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যাকে 0 থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক 0 থাকে, অর্থাৎ যদি 3টা 0 থাকে বা 4টা 0 থাকে, যেমন ধরো এখানে তুমি যদি দেখো এই যে 100 এটা কি পূর্ণবর্গ সংখ্যা? কি পূর্ণবর্গ সংখ্যা নয়। এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, কারণ একে যদি আমরা রুট করি তাহলে আমরা 10 পাবো, কারণ এর শেষে দেখো জোড় সংখ্যক 0 আছে, অর্থাৎ এখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে, 2টা 0 আছে, 2টা তো অবশ্যই জোড়, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। এখন যদি এই যে 1000 থাকে, অর্থাৎ বিজোড় 3টা 0 থাকে, তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা হবে? হবে না, কারণ এর শেষে দেখো দশমিক চলে আসবে, আর দশমিক আসলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয় না। তো এখন 3 নম্বর যে শর্তটা বলেছে, 3 নম্বর শর্ত বলেছে দেখো, একক স্থানীয় অঙ্ক 1 বা 4 বা 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, মানে হবেই এমনটা না, কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো 81, এই 81-র একক স্থানীয় অঙ্ক দেখো 1, তাহলে কি 9 নং 81। আবার এই যে 64, এটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আবার এই যে 25কে ভাঙলে কি আমরা 5 পাই, 5 × 5 = 25। তারপরে 36 পাই, 49 পাই, 49টার পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 49কে আমরা ভাঙলে কত পাই বলো তো? এই যে 36কে ভাঙলে যেমন 6 × 36, তো 6 পাই। এখন এই 49টা আমরা ভাঙলে কত পাবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো আমাদের শেষে যে শর্তটা দিয়েছে সেই শর্তে দেওয়া আছে আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক 0 থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন এই যে 100, আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম এখানে যে 100 অবশ্যই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তারপরে এই যে 4900, এখানেও 2টা 0 আছে, তাহলে এটাও অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই আর কি, এই শর্তগুলো তোমরা অবশ্যই একটু মন দিয়ে পড়ো, কারণ এই শর্তগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লাগতে পারে। তারপরে দেখো এখানে 3 পেজের শেষে একটা কাজ দেওয়া আছে। তো কাজটা হচ্ছে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এর সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। আর একটা দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কটি কত হবে। তো এইটা আমাদেরকে করতে হবে। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কিভাবে করতে হবে দেখো, এখানে প্রথমে আমাদেরকে স্কয়ার করতে হবে, আর তারপরে তার আগে আমি প্রথম কাজটা করি যে প্রথমে বলেছে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 আছে, মানে প্রথম এমন একটা সংখ্যা তৈরি করতে হবে যেই সংখ্যাটার একক স্থানে 4 আছে। তো আমরা যদি এখানে প্রথমে 4 দিয়ে শুরু করি, মনে করো এখানে প্রথম শর্তটা হচ্ছে
তো এখানে আমরা যদি কাজে যেহেতু স্যার বলেছে একক স্থানে থাকতে হবে, তো এই স্যারটাকে নিলাম। তাহলে কি স্যারকে যদি আমরা রুট করি তাহলে কি আমরা 2 পাবো। দেখো স্যারকে রুট করলে আমরা কিন্তু 2 পেয়ে যাব। আবার এই যে 64কে যদি আমরা রুট করি তাহলে কত পাবো বলো তো? আমরা কিন্তু আগেও দেখেছি 64কে রুট করলে আমরা 8 পাবো, কারণ 8 8 64। তারপরে যদি আমাদের যেহেতু এখানে নির্দিষ্ট করে বলা নেই যে কয়টি সংখ্যা তৈরি করতে হবে, এখানে বলেছে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে স্যার রয়েছে এরূপ সংখ্যার নিয়ম তৈরি করো। তো এখানে দেখো এই যে স্যার ছিল এক জায়গায়, আবার এখানে ছিল আমাদের 64 ছিল। তো সেই যে এখানে এই যে এখানে একটা ছিল, তো এইগুলো নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এখানে যদি আমরা এই যে 8 পেয়েছি, আবার এখানে আরেকটাও নিতে পারি, আরেকটা হচ্ছে আমরা 324টা নিতে পারি। এই যে 324 যদি নিই তাহলে 324কে রুট করলে আমরা 18 পাই। এই যে 324কে রুট করলে আমরা 18 পাই। দেখো এখানে কিন্তু ছিল। তো এই জায়গা থেকে আমরা নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা কিন্তু কাজ 1 নম্বর কাজের সমাধান ছিল। তারপর এখানে 2 বলেছে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। তো বর্গ সংখ্যাটা কি? বর্গ সংখ্যা হচ্ছে বর্গ করা, অর্থাৎ স্কোয়ার করতে হবে। প্রথমে দেওয়া আছে দেখো 1273, অর্থাৎ 1273। তো এখানে আমি 2 নম্বর কাজে যদি আমি করি, এখানে 2 নম্বরটা হচ্ছে এই যে 1273কে আমি যদি স্কোয়ার করি, তো 1273কে স্কোয়ার করলে আমাদের কত আসবে বলো তো? তোমরা অবশ্যই এটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, আবার ক্যালকুলেটর ব্যবহার না করে এটা যদি আমরা রাফে করি, এখানে এই যে 1273 গুণ 1273 এভাবে করলেও কিন্তু অঙ্কটা সঠিক অ্যান্সার বের করতে পারবে, যাদের কাছে ক্যালকুলেটর নেই। আর আমার যেহেতু ক্যালকুলেটরে বের করা, তো এখানে এটার অ্যান্সার হবে, আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই একটু ক্যালকুলেটরে বের করে অ্যান্সারটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ হয়তো সংখ্যা 2-1টা চেঞ্জ হতে পারে, যদিও হওয়ার সম্ভাবনা নেই। তো তারপরে দেখো দেওয়া আছে 1426। তো এখানে এই যে 1426 আমরা নেব, দ্বিতীয়টা এই যে 1426। তো 1426 আমরা নেওয়ার পরে এখানে আমরা এটা স্কোয়ার করব। তো এটা স্কোয়ার করলে এটার আমরা মান পাই কত বলো তো? এটার মান পাবো 20, 33, 47, 6। তো এই যে এইটা কিন্তু আমরা পাবো, এইটাও কিন্তু তোমরা এইভাবে বের করতে পারো। তো তারপরেরটা দেখো, তারপরেরটা দেওয়া আছে এই যে এইগুলো সবই ওইভাবে বের করতে পারবে। আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরেও আমি আরও একটা করে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যেহেতু নতুন বই, তো নতুন বইয়ে কিন্তু তোমাদের অনেক প্রবলেম ফেস করতেই পারো, আর তোমাদের প্রবলেমগুলো সমাধান করার জন্যই কিন্তু আমরা সব সময়ের জন্য তোমাদের সাথেই আছি। তো যে কোনো প্রয়োজনে তোমরা কমেন্ট করো, আমরা পরবর্তী ক্লাসে। তো এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানাতে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।